সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তোমাদের বার্ষিক পরীক্ষা আগামী 16 আগস্ট থেকে শুরু হবে। অনলাইনে সম্পূর্ণ পরীক্ষাটা হবে। তোমরা নিশ্চয়ই প্রস্তুতি নিচ্ছ। আমাদের যেই বার্ষিক পরীক্ষার সিলেবাস, সেই অনুসারে প্রশ্নগুলো হবে এবং শুধুমাত্র এমসিকিউ প্রশ্ন হবে, খুবই সহজ হবে। তোমরা বাসায় বসে মোবাইল অথবা কম্পিউটারে এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। তো আজকে আমি তোমাদের আইসিটির ধারাবাহিক, আমরা গত ক্লাসে সংখ্যা পদ্ধতি নিয়ে কিছু আলোচনা করেছিলাম। আজকে আমরা তারপরে অংশটুকু আলোচনা করব। আমরা পড়ছিলাম সংখ্যা পদ্ধতি কি, সংখ্যা পদ্ধতি কয় ধরনের এবং বিভিন্ন ধরনের সংখ্যা পদ্ধতি কিভাবে লিখতে হয়। আজকে আমরা দেখব সংখ্যা পদ্ধতির রূপান্তর। তো সংখ্যা পদ্ধতির রূপান্তর সেটা দেখার আগে একটা বিষয় তোমাদের সাথে আর একটু আলোচনা করে নিতে চাই। সেটা হলো 2-একটা প্রশ্নের আকারে, এবং তোমাদের একটা কাজ দেব। আমরা এখানে নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ 275 বৃদ্ধি হলো 10, সংখ্যাকে কম্পিউটার সরাসরি গ্রহণ করে না কেন, ব্যাখ্যা করো। এখানে একটা কোয়েশ্চন দেওয়া আছে, উত্তরটাও পাশে বলা আছে, যত সংক্ষিপ্তভাবে পারা যায়। তো এটা একটা দশমিক সংখ্যা। তোমরা নিশ্চয়ই জানো দশমিক সংখ্যায় আমরা 10টা প্রতীক ব্যবহার করি। তো আমরা 10টা প্রতীক, অর্থাৎ 10টা প্রতীক যদি আমরা কম্পিউটারকে বোঝাতে চাই, 10টা সিগন্যাল দিতে হবে। কম্পিউটার 10টা সিগন্যাল কম্পিউটারকে বোঝানো আসলে কঠিন, এবং এটা এক্সপেন্সিভ এবং সম্ভব, এটা কিন্তু অনেক এক্সপেন্সিভ এবং কঠিন। কিন্তু তার চেয়ে আমরা যদি কম্পিউটারকে 0-1 দিয়ে কোনো কিছু বোঝাতে চাই সিগন্যাল দিয়ে, তাহলে আমরা খুব সহজে বোঝাতে পারি। 0 এবং 1কে সহজে আমরা ইলেকট্রিক্যাল সিগন্যালের সাহায্যে প্রকাশ করা যায়। এই জন্য এই সংখ্যাটা যদি দশমিক সংখ্যাটাকে আমরা কম্পিউটারকে বোঝাতে হলে অনেক কষ্ট, শ্রমসাধ্য এবং ব্যয়বহুল। এটাকে সহজে আমরা বাইনারি পদ্ধতিতে, অর্থাৎ 0 এবং 1 ব্যবহার করে ইলেকট্রিক সিগন্যালের সাহায্যে আমরা প্রকাশ করি। এই জন্যই এই সংখ্যাটাকে কম্পিউটার সরাসরি গ্রহণ করে না। তাহলে তোমাদের মতো করে গুছিয়ে তোমরা লিখতে পারো। আরেকটা প্রশ্ন প্রায়ই থাকে, 1 + 1 = 10। স্বাভাবিকভাবে দশমিক সংখ্যায় যদি এটা হইতো তাহলে এটা মান হতো 2, কিন্তু বুঝা যাচ্ছে যে এটা 10, এটা দশমিক সংখ্যা পদ্ধতির 10, কিন্তু এটা আসলে দশমিক সংখ্যাটা, এটা একটা বাইনারি সংখ্যা পদ্ধতি। কেন বাইনারি সংখ্যা? 1 এবং 1 যোগ করলে 2 যদি আমরা লিখতাম তাহলে সেটা হতো দশমিক সংখ্যা পদ্ধতি। বাইনারিতে 1 এবং 1 যোগ করলে হলো 2e হয়, এবং সেই 2টা বাইনারিতে আমরা লিখি, কিভাবে লিখি? 10। তাহলে স্বাভাবিকভাবে এটা সত্য হবে, অর্থাৎ এই বাক্যটা, স্টেটমেন্টটা সঠিক হবে যদি এটা বাইনারি সংখ্যা পদ্ধতি হয়। এই কথাটাই এখানে আমাদের বলা আছে। বাইনারি পরীক্ষার সুবিধা, পদ্ধতির সুবিধা কি, এগুলো তোমরা একটু দেখবা। আমি এই বিষয়টা নিয়ে একটু কথা বলবো। বিট, বাইট এবং নিবল কি? বিট, বাইট এবং নিবল কি? বিট বাইনারি সংখ্যা পদ্ধতিতে যে 2টা প্রতীক ব্যবহার করে আমরা, 0 এবং 1, 2টার প্রত্যেকটাকে বলা হয় একটা বিট। এই বাইনারি ডিজিট, এই শব্দটার সংক্ষিপ্ত রূপ হলো বিট। বাইনারি থেকে বাই আর ডিজিটের টি শব্দটা মিলে এটা বিট বলা হয়েছে। তার মানে বিট হলো 0 অথবা 1, যে কোনো একটাকে বলবো আমরা একটা বিট। এরকম 8টি বিট একসাথে নিয়ে যে শব্দটা গঠিত হয় সেটাকে বলা হয় বাইট। 1 বাইট মানে হলো একটা ক্যারেক্টার। আমরা অনেক সময় ক্যারেক্টার বলবো। ক্যারেক্টার মানে 1 বাইট। ক্যারেক্টার মানে 1 বাইট। 1 বাইট 1 বাইট সমান হলো এক ক্যারেক্টার। ডেটার ক্ষুদ্রতম একক হচ্ছে বিট। এরকম 8টা বিট মিলে 1 বাইট সমপরিমাণ স্থানকে নির্দেশ করা হয়, যা কম্পিউটারে ব্যবহৃত মেমোরির ক্ষুদ্রতম একক হলো বাইট। ডেটার ক্ষুদ্রতম বিট আর মেমোরির ক্ষুদ্রতম একক হলো বাইট। এবারে আসলে নিবল কি? নিবল হলো আর কিছু না, বাইটের অর্ধেক। অর্থাৎ এক বাইটকে যদি আমরা অর্ধেক করে নিই, 1 বাইটকে যদি আমরা অর্ধেক করে নিই, তাহলে এটাকে বলা হয় নিবল। এর সাথে রিলেটেড তোমাদের কিছু প্রশ্ন দেওয়া আছে। এই প্রশ্নগুলো তোমরা একটু স্ক্রিনশট নিয়ে নিবা। স্ক্রিনশট নিয়ে এই প্রশ্নগুলা একটু সলভ করবা। নন পজিটিভ সংখ্যা পদ্ধতির চেয়ে পজিশন সংখ্যা পদ্ধতি কেন সুবিধাজনক? নিশ্চয়ই তোমরা এটা ব্যাখ্যা করতে পারবা। পজিশন সংখ্যা পদ্ধতিতে আমরা, নন পজিটিভ সংখ্যা পদ্ধতি এখন পৃথিবীতে নাই। একমাত্র যে সংখ্যা পদ্ধতিটা আছে সেটা হলো রোমান সংখ্যা পদ্ধতি, এবং রোমান সংখ্যা পদ্ধতিতে আমরা খুব বেশি হিসাব নিকাশ করতে পারি না। এগুলা লেখা অনেক জটিল এবং বেশি বেশি জায়গার পরিবর্তন হয়। এটা আমরা, এরকম আরো অনেক নন পজিশন পৃথিবীতে ছিল, কিন্তু সেই সংখ্যাগুলো এখন আর নাই। কিন্তু পজিশনাল সংখ্যা পদ্ধতি
আমরা দশমিক বাইনারি অক্টাল যেগুলো, এগুলো পজিশনও ব্যাপার আছে, এগুলাতে আমরা আনলিমিটেড সংখ্যা লিখতে পারি এবং এগুলা একটা সায়েন্টিফিক প্যাটার্ন মেনে চলে। এই জন্য পজিশনাল পদ্ধতি অবশ্যই নন পজিশনাল চেয়ে সুবিধাজনক। অক্টালের ভিত্তি ৮, এটা কিভাবে ব্যাখ্যা করবা? তা আমরা ভিত্তির সংজ্ঞা জানি। ভিত্তি কাকে বলে? কোনো একটা সংখ্যা পদ্ধতিকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য যে কয়টা অঙ্ক বা প্রতীক ব্যবহার করা হয় তাকে বলা হয় ভিত্তি। কোনো একটা সংখ্যা পদ্ধতিতে যে কটা প্রতীক ব্যবহৃত হয় সেই সংখ্যাটাকে বলা হয় ভিত্তি। তো অক্টাল সংখ্যা পদ্ধতিতে ৮টা প্রতীক ব্যবহার করা হয়, এই জন্য তার ভিত্তি ৮। জাস্ট আমরা ভিত্তির সংখ্যাটা দিব, সংখ্যাটা দিয়ে আমরা বলবো যেহেতু অক্টাল পদ্ধতি 0 থেকে 7 এই 8টি প্রতীক ব্যবহার করা হয়, সুতরাং অক্টাল সংখ্যা পদ্ধতির ভিত্তি 8। যথাযথ উত্তর হয়ে গেল। এই কাজটা আমি গত ক্লাসে তোমাদের দিয়েছিলাম। 0 থেকে 50 পর্যন্ত দশমিক সংখ্যার সমতুল্য বাইনারি অক্টাল হেক্সাডেসিমাল সংখ্যাগুলো চৌকায় বলে। এই লেখাটা যদি তোমরা লিখো তাহলে তোমাদের সংখ্যাগুলো কিভাবে লিখতে হয় সেই সংখ্যাগুলো তোমাদের জানা হয়ে যাবে এবং কন্টিনিউ 0 থেকে আনলিমিটেড সংখ্যা যে কোনো পদ্ধতিতে তোমরা লিখতে পারবে। তো নিশ্চয়ই তোমরা এই কাজটা করছো। যেহেতু এখনো কেউ না করে থাকো তাহলে 0 থেকে 50 পর্যন্ত অন্তত পক্ষে তোমরা দশমিক সংখ্যা তো আমরা লিখতে পারবোই, বাইনারি অক্টাল এবং হেক্সাডেসিমাল সংখ্যাগুলা প্যারালালি পাশাপাশি একটা টেবিলে লিখবা। পজিশন ও নন পজিশন সংখ্যা পদ্ধতির পার্থক্য, কয়েকটা পার্থক্য তোমরা এটা দেখবা। এটা আমি আর ব্যাখ্যা করছি না যেহেতু আমরা আগে আলাপ করছি। এটা তোমরা পারবা। 7 + 1 = 10, হাউ ইট পসিবল, এটা কিভাবে সম্ভব? 7 এবং 1 আমরা যদি দশমিক সংখ্যা পদ্ধতি হতো এটার মান হতো 8। 7 এবং 7 এবং 1 যোগ করলে হতো 8, কিন্তু বুঝাই যাচ্ছে এটা দশমিক সংখ্যা পদ্ধতি না। এটা কোন পদ্ধতি? এটা 10, 10। এটা স্বাভাবিকভাবে 10 কোন সংখ্যা পদ্ধতিতে? বাইনারিতে আছে, অক্টালে আছে, হেক্সাডে আছে, কিন্তু এখানে 10 দিয়া 8 এর সমতুল্য কোনো একটা মান বোঝাচ্ছে। তার মানে 10 বাইনারিতে 10 মানে হলো 2, অক্টালে 10 মানে হলো 8, হেক্সাডেসিমালে 10 মানে কত? 9 এর পরের সংখ্যাটা এ, এফ এর পরের সংখ্যাটা হলো মানে 16। তাহলে স্বাভাবিকভাবে এটা হলো অক্টাল সংখ্যা। 10 মানে এটা একটা অক্টাল সংখ্যা। এই ব্যাখ্যাটা দিবা। এবারে আমাদের আজকের বিষয়বস্তু সংখ্যা পদ্ধতির রূপান্তর। রূপান্তর মানে একটা পদ্ধতি থেকে অন্য একটা পদ্ধতি। আমরা 4টা পজিশন সংখ্যা পদ্ধতি আমরা জানি। এই 4টা সংখ্যা পদ্ধতি একটা থেকে আরেকটা পারস্পরিক যে রূপান্তর, সেই রূপান্তর থেকে বিভিন্নভাবে এমসিকিউ পরীক্ষা হয়, সিকিউ কোয়েশন আসে, বিভিন্নভাবে প্রশ্ন আসে। সুতরাং এই জিনিসটা তোমরা ভালোভাবে এটা দেখতে হবে, কারণ এখান থেকে সকল সময়ই সকল পরীক্ষায় এমসিকিউ বলো, বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় বলো, তোমাদের পাবলিক পরীক্ষায় বলো, এখান থেকে কোয়েশন থাকবেই। তোমাদের যে বার্ষিক পরীক্ষা যেটা আমরা অনলাইনে নিব সেখান থেকে থাকবে। অত একটা সংখ্যা দিয়ে বললো যে এটা সমতুল্য সংখ্যা কোনটা, বাইনারিতে কোনটা, অক্টালে কোনটা, এরকম। তো এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। এই সংখ্যা পদ্ধতির রূপান্তর আমরা যদি চিন্তা করি, আমাদের পদ্ধতি পজিশনাল সংখ্যা পদ্ধতি আছে 4টা। তো 4টাকে আমরা এই নিয়মটাকে আমরা একটা প্যাটার্ন মানে একটু কমিয়ে নিয়ে আসতে চাচ্ছি। তো আমরা এটাকে 5টা নিয়ম করব। টোটাল রূপান্তর হবে 12টা। তো 12টাকে আমরা 5টা নিয়মে নিয়ে আসবো। প্রথম নিয়মটা হলো দশমিক সংখ্যা থেকে আমরা বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমালে কিভাবে রূপান্তর করব সেটা দেখবো। আমরা একটা একটা করে দেখবো, সবগুলো আজকে হয়তো দেখবো না, আমরা একটা একটা করে দেখবো। তাহলে প্রথম যেটা, দশমিক সংখ্যাকে আমরা কিভাবে বাইনারিতে নিব, দশমিক সংখ্যা থেকে কিভাবে অক্টালে নিব, দশমিক সংখ্যা থেকে কিভাবে আমরা হেক্সাডেসিমাল নেব সেটা দেখব। দ্বিতীয় নিয়মটা হলো বাইনারি থেকে জাস্ট এটার উল্টাটা, দশমিক থেকে আমরা বাইনারি, অক্টাল এবং হেক্সা নেব। আবার বাইনারি, অক্টাল, হেক্সা থেকে কিভাবে আমরা দশমিকে আনবো। এই দুইটার রূপান্তর খুব বেশি ব্যবহৃত হয় এবং বেশি আসে। দশমিক থেকে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল এবং বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল থেকে দশমিকে আমরা কিভাবে আনবো। এখানে গেল দুইটা রূপান্তর। দুইটা নিয়মের ভিতরে আমাদের রূপান্তর যাবে হলো 6টা। দশমিক থেকে বাইনারি একটা, দশমিক থেকে অক্টাল একটা, দশমিক থেকে হেক্সাডেসিমাল একটা, বাইনারি থেকে দশমিক একটা, অক্টাল থেকে দশমিক, হেক্সাডেসিমাল থেকে দশমিক। তার মানে এই দুইটা নিয়মে যাবে 6টা রূপান্তর। এরপরে আসবে বাইনারি থেকে অক্টাল, অক্টাল থেকে বাইনারি, এখানে 2টা রূপান্তর, 6টা। আর এই 3 নাম্বার নিয়মের ভিতরে থাকবে 2টা, বাইনারি থেকে অক্টাল, অক্টাল থেকে বাইনারি, এখানে 2টা, 6টা 2টা 8টা। বাইনারি থেকে হেক্সাডেসিমাল, হেক্সাডেসিমাল বাইনারি, এখানে 2টা, 8টা এবং 2টা 10টা। অক্টাল থেকে হেক্সাডেসিমাল, হেক্সাডেসিমাল থেকে অক্টাল, এই 2টা হলো 12টা। এই টোটাল হলো 12টা রূপান্তর। এবার আমরা চলে যাই প্রবলেম, আমরা কিভাবে রূপান্তর করব। আমরা এই নিয়মটা নিয়ে আজকে কথা বলবো। তো এটার জন্য আমি একটু লিখবো, লেখার জন্য আমি এটা পেন্টে চলে যাই। আমরা কোনো একটা সংখ্যা নেই, তাহলে আমাদের কাজ কি, দশমিক সংখ্যা থেকে আমরা
বাইনারিতে নিব, অক্টালে নিব, হেক্সাতে নিব। তো এর মূল নিয়মটা হলো আমরা দশমিক সংখ্যাকে যে সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে চাই সেই সংখ্যা পদ্ধতি ভিত্তি দ্বারা দশমিক সংখ্যাটাকে ভাগ করতে হবে যদি সংখ্যাটা পূর্ণ সংখ্যা হয়। এবং ভাগটা একটা বিশেষ প্রক্রিয়া করা হয়, সেটাকে বলি আমরা ইউক্লিডিয়ান ভাগ পদ্ধতি বা সংক্ষিপ্ত ভাগ পদ্ধতি। আমরা একটা সংখ্যা নিলে বোঝা যাবে। আমরা মনে করে নিলাম, সরি, আমরা একটা সংখ্যা নেই, আমি কলমটা নিলাম, আমরা মনে করো একটা সংখ্যা নেই, একটা পূর্ণ সংখ্যা নেই, মনে করো আমি একটা সংখ্যা নিলাম 37, আমরা 37, এটাকে আমরা বাইনারিতে রূপান্তর করব। তো এই সংখ্যাটাকে যদি বাইনারিতে আমরা রূপান্তর করতে যাই, তখন আমরা বাইনারি সংখ্যা পদ্ধতি ভিত্তি দিয়ে ভাগ করতে হবে। তো আমরা জানি বাইনারি সংখ্যার ভিত্তি কত, ভিত্তি হলো 2, তাহলে এটাকে আমরা 2 দিয়ে ভাগ করব। কেন 2 দিয়ে ভাগ করব, যেহেতু এটা আমরা বাইনারিতে নিতে যাচ্ছি, তাহলে এটাকে আমরা 2 দিয়ে ভাগ করব। তাহলে আমরা এখানে বিশেষ প্রক্রিয়া ভাগ করব, এখানে লিখবো আমরা 2 দিয়ে আমরা এটাকে ভাগ করে ভাগফলটা আমরা এখানে লিখবো, আর ভাগশেষটা একটা হাইপেন দিয়ে আমরা ভাগশেষটা ডান পাশে লিখবো। তাহলে 37 এটাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, ভাগফল কত হবে, 18 দুগুণে 36, তাহলে 18 হবে। এখানে হবে 1, এখানে লিখলাম আমরা 8, তাহলে এখানে হবে 18 36, তাহলে 18 দুগুণে 36, 37 থেকে 36 যদি যায় ভাগশেষ থাকবে কত, ভাগশেষ থাকবে 1। আমরা এই 1টা আমরা এখানে লিখবো। আবার এটাকে আমরা ভাগ করব, এই ভাগটা আমরা ততক্ষণ পর্যন্ত করতে থাকবো যতক্ষণ পর্যন্ত না ভাগশেষ, সরি, যতক্ষণ পর্যন্ত না আমাদের ভাগশেষ 0 না আসে। তাহলে এটাকে আমরা 2 দিয়ে ভাগ করব, এটাকে আমরা আবার 2 দিয়ে ভাগ করব। তাহলে 18কে 2 দিয়ে ভাগ করলে এখানে লিখবো আমরা কত, 9, 9 দুগুণে 18, তাহলে মিলে গেল, ভাগশেষ নাই, তার মানে আমরা এখানে হাইপেন দিয়ে ভাগশেষ লিখবো কত, ভাগশেষ লিখবো 0। এই 9কে আমরা ভাগ করব, আবার ভাগ করব, কত দিয়ে ভাগ করব, 2 দিয়ে ভাগ করব। প্রতিবারই আমরা যেহেতু বাইনারিতে সংখ্যাতে নিব, আমরা 2 দিয়ে ভাগ করব। তাহলে এটাকে আমরা আরো 2 দিয়ে ভাগ করব, আমরা এটাকে আমরা 2 দিয়ে ভাগ করি, তাহলে এখানে আমরা 2 লিখলাম, 2, 9কে 2 দিয়ে ভাগ করলে এখানে লিখবো লোক 4 দুগুণে 8, তাহলে ভাগশেষ থাকতেছে কত, 1 থাকতেছে, আমরা এখানে 1 লিখলাম। আবার এটাকে 4কে আমরা আবার 2 দিয়ে ভাগ করব। আমরা বলছিলাম যে ভাগ ততক্ষণ পর্যন্ত করব যতক্ষণ পর্যন্ত না ভাগ শেষ, সরি, ভাগ ভাগফল 0 না আসে। তাহলে এখানে ভাগফল হলো 2, তাহলে 4, 4কে আমরা 2 দিয়ে ভাগ করব, 2, 2 দুগুণে 4, তাহলে ভাগশেষ কত, 0। আবার এই 2টাকে, সরি, আবার এই 2টাকে আমরা, এই 2টাকে আমরা আরো 2 দিয়ে ভাগ করব, 2 দিয়ে ভাগ করলে 2 একে 2, একবার যাবে, এখানে আমরা 1 লিখবো, ভাগশেষ কত, ভাগশেষ হলো 0, মিলে গেল। এখন এখানে 1, এই জায়গাটা এসে তোমরা অনেকে ভুল করতে পারো, এই জায়গাটা ভালোভাবে একটু খেয়াল করো। আমরা এটাকেও কিন্তু আবার 2 দিয়ে ভাগ করব, এখানে খেয়াল করো, 1কে 2 দিয়ে ভাগ করব। তো নরমালি যদি আমরা ভাগ করি 1কে, 1 ছোট সংখ্যা, 2 বড় সংখ্যা, সুতরাং এটাকে যদি স্বাভাবিকভাবে আমরা ভাগ করি তাহলে 0.5 হয়ে যায়। আমরা 0.5 আনতে হবে না, এটাকে আমরা মিনিমাম, আমরা এখানে ভাগফলে আমরা 0 দিতে পারি। 0 দিলে কি হবে, 2 এ 0 0, 2 এ, মানে আমরা ভাগফলে 0 দিলাম, তাহলে আমরা 1কে যখন, আমি এখানে আলাদা দেখাই, 1কে যখন আমরা 2 দিয়ে ভাগ করব, 2 দিয়ে ভাগ করব, আমরা এখানে 2 দিয়ে ভাগ করব, তাহলে এখানে আমরা 0 দিতে পারি। তাহলে 2 এ 0, এখানে লিখলাম 0 0, তাহলে 1 থেকে 0 গেলে কত থাকবে, 1 থাকবে। তাহলে আমরা বলতে পারি 1কে 2 দিয়ে ভাগ করলে ভাগফল হবে 0 এবং ভাগশেষ হবে 1। তাহলে আমরা 1কে 2 দিয়ে ভাগ করলে ভাগফলে 0, তাহলে ভাগশেষ কত হবে, ভাগশেষ হবে 1। যখনই আমরা কোনো একটা ছোট সংখ্যাকে বড় সংখ্যা দিয়ে ভাগ করবো, আমরা এখানে 0 লিখবো, 0 বার দেবো, দিয়ে আমরা এখানে যেটা থাকবে সেটা আমরা লিখবো। এখন হলো, এটা যেহেতু পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে এই ভাগশেষগুলো হলো আমার মূল সংখ্যা। এই ভাগশেষগুলো আমরা যদি নিচ থেকে উপরে ক্রমান্বয়ে সাজায় লিখি, নিচ থেকে উপরে, নিচ থেকে উপরে আমরা যদি, সরি, আমরা যদি এটাকে নিচ থেকে উপরে কন্টিনিউ, আমরা যদি নিচ থেকে উপরে সাজায় লিখতে হবে, সাজায় লিখলে আমরা যে সংখ্যাটা পাবো সেটা হয়ে যাবে আমার 67 এর সমতুল্য। তাহলে নিচ থেকে উপরে যদি লিখি, তাহলে আমাদের 37 যে সংখ্যাটা, আমরা 37 আমরা লিখলাম, 37, 37 কি সংখ্যা, এটা 37 হলো এটা দশমিক সংখ্যা। তাহলে এটাকে আমরা ব্র্যাকেট দিয়ে আমরা এখানে 10 লিখবো, আমরা 10, এটা সমান, তাহলে কি হবে, এটা সমান হবে, আমরা এই 1টা আগে আসবে, তারপরে 0 লিখবো, তারপরে 0 লিখবো, 101, তার মানে প্রথমে 1, তারপরে হলো একটা 0, তারপরে আরেকটা 0, তারপরে হলো 1, তারপরে হলো 0, তারপরে হলো 1। এই আমরা এদিক থেকে আমরা এদিকে
লিখলাম সংখ্যাটা, তাহলে এটা কি সংখ্যা? এটা হলো বাইনারি সংখ্যা, তাহলে এটা আমরা ব্র্যাকেট দিয়া ভিত্তিটা কি লিখবো? 2 লিখবো। তাহলে আমাদের হয়ে গেল কি 37-এর সমতুল্য বাইনারি সংখ্যা হলো এটা। যদি আমাদের পরীক্ষায় আসে যে 37-এর সমতুল্য বাইনারি সংখ্যা কোনটা বা এটাকে বাইনারিতে রূপান্তর করো, তাহলে আমরা এইভাবে রূপান্তর করবো। তাহলে আমাদের পূর্ণ সংখ্যা যদি হয় তাহলে আমরা ভাগ করব, যে সংখ্যা পদ্ধতি আমরা রূপান্তর করব, আমরা এটা কি করলাম? দশমিক সংখ্যাটাকে অর্থাৎ ডেসিমিলকে আমরা কি করলাম? রূপান্তর করলাম, কিসে কি রূপান্তর করলাম? বাইনারিতে রূপান্তর করলাম। তাহলে দশমিক সংখ্যাটা যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে সেটাকে বাইনারিতে রূপান্তর করলে বাইনারির ভিত্তিতে আমরা কন্টিনিউ ভাগ করতে থাকবো যতক্ষণ পর্যন্ত ভাগশেষ শূন্য হয়, তারপরে শেষ থেকে নিচ থেকে উপর পর্যন্ত আমরা ক্রমান্বয়ে সংখ্যাগুলো লিখলে আমরা সমতুল্য বাইনারি সংখ্যা পেয়ে যাবো। এখন এই জিনিসটা যদি আমরা বুঝি তাহলে দশমিক সংখ্যাকে আমরা অক্টালে রূপান্তর করতে পারবো, হেক্সাডেসিমেলও রূপান্তর করতে পারবো। নিয়মটা আমাদের সেমই। কিভাবে? দশমিক সংখ্যাকে বাইনারিতে নিতে হলে বাইনারির ভিত্তিতে ভাগ করব, দশমিক সংখ্যাটাকে যদি আমরা অক্টালে নিতে চাই তাহলে অক্টালের ভিত্তিতে আমাদের ভাগ করতে হবে। আমরা দশমিক সংখ্যাটাকে যদি অক্টালে নিতে চাই, ধরো এই সংখ্যাটাকে যদি আমরা অক্টালে নিতে চাই তাহলে আমরা অক্টালে নিতে চাইলে কি করব? আমরা অক্টালের যে ভিত্তি আছে, আমি এটা মুছে ফেললাম, অক্টালের যে ইয়ে আছে সেটা দিয়ে আমরা ভাগ করব। তাহলে আমরা 37 সংখ্যাটা নিলাম, এটা সরি 37 সংখ্যাটা, আবার আমরা 37 সংখ্যাটা নিলাম 37। তাহলে এটাকে যদি আমরা অক্টালে নিতে চাই তাহলে 37 কে আমরা কি করব? অক্টালের ভিত্তিতে ভাগ করব। অক্টালের ভিত্তি কত? অক্টালের ভিত্তি হলো 8। 8 দিয়ে যদি ভাগ করি তাহলে এখানে লিখবো ভাগফল। 37 এর মাঝে 8 কবার যাবে? 8 একে 8, 8 দুগুণে 16, 3 8 24, 4 8 32, 5 8 40। 5 বার গেলে বেশি হয়ে যায়, তাহলে যাবে 4 বার। এখানে কত হবে? 4 8 32। তোমরা অনেকে ভুল করে এখানে 32 লিখে ফেলতে, এখানে লিখতে হবে ভাগফলটা, নট 32। 4 8 32। তাহলে 37 থেকে 32 যদি বাদ দেই তাহলে থাকবে কত? 37 থেকে 32 বাদ দিলে 5। তাহলে আমরা এখানে লিখবো 5। ভাগশেষ থাকে কত? 5। তাহলে 4 8 32, 37 থেকে 32 গেলে ভাগশেষ থাকে 5। 4 কে আমরা আবার ভাগ করবো কত দিয়ে? 8 দিয়ে ভাগ করবো। তো এখানে যদি 8 দিয়ে ভাগ করি আগের মতোই, যেহেতু এটা ছোট সংখ্যা এটা বড় সংখ্যা, তাহলে এখানে আমরা 0 লিখবো। 8 এ 0 0, তাহলে ভাগশেষ কত থাকবে? ভাগশেষ থাকবে 4। আমাদের হয়ে গেল। এখন আমরা জাস্ট নিচ থেকে উপরে আমরা যদি সংখ্যাটা লিখি 4 এবং 5, তাহলে 37 এর সমতুল্য সংখ্যাটা আমরা 37 যে সংখ্যাটা আমরা দশমিক সংখ্যা, এটা সমতুল্য 37 এর সমতুল্য 37 এর সমতুল্য আমাদের অক্টাল সংখ্যাটা কি হবে? 45। এখন পরীক্ষায় এমসিকিউ যদি থাকে যে 37 এর সমতুল্য অক্টাল সংখ্যা নিচের কোনটা, তাহলে আমরা এইভাবে শর্ট করে আমরা এটা বের করে ফেলবো। এই হয়ে গেল আমাদের অক্টাল সংখ্যা। ঠিক একইভাবে এটাকে যদি আমরা হেক্সাডেসিমালে নিতে চাই তাহলে আমরা কি করব? আমরা 16 দিয়ে ভাগ করব। 16 দিয়ে ভাগ করব। তো নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো এটা। তাহলে আমরা দশমিক সংখ্যাকে কিভাবে বাইনারিতে নিব, কিভাবে অক্টালে নিব, কিভাবে হেক্সাডেসিমালে নিব, সেটা আমরা জানলাম। তোমাদের আমি আজকে সামনে যাচ্ছি না, তোমাদের আমি একটা কাজ দিচ্ছি। কাজটা হলো তোমরা এখানে এই যে কাজটা দেখতে পাচ্ছ, এই জিনিসটা তোমরা একটা স্ক্রিনশট নিবা। এই যে এতটুক, এই যে কাজটুক, এই যে এতটুক তোমরা একটা স্ক্রিনশট নিবা, নিয়ে প্রবলেমগুলো সলভ করো। এগুলো যদি সলভ করতে পারো, এখানে আরেকটা বিষয় আছে, এখানে দশমিক সংখ্যা আছে। পূর্ণ সংখ্যা থাকলে আমরা তো পূর্ণ সংখ্যার নিয়মগুলা, দশমিক নিয়মটা আমরা আলোচনা করেই নাই। আমরা দশমিকটা আমরা আগামী দিনে আলোচনা করবো না, অথবা যারা একটু বুঝতে পারবা এটা আসলে এটাকে গুণ করতে হয়। এটা যেখানে পূর্ণ সংখ্যা হলে যেভাবে আমরা ভাগ করি, দশমিক অংশ হলে দশমিক অংশটাকে বারে বারে ওই সংখ্যা পদ্ধতির ভিত্তি দ্বারা গুণ করতে হয়। গুণ করে করে পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশটাকে সেপারেট রাখতে হয়। ওই ভগ্নাংশকে বারবারে আমরা এটা গুণ করতে হয়, সেটা আমি আগামী দিন দেখাবো। তোমরা যেটা করো, এখানে যে পূর্ণ সংখ্যাগুলো আছে, শুধুমাত্র পূর্ণ সংখ্যাগুলা, এই সংখ্যাগুলা তোমরা কি করবা? রূপান্তর করে ফেলবা। নিজেরা রূপান্তর করলে যেটা হয়, নিজের স্কিলটা ডেভেলপ হবে, যে কোনো প্রবলেম আসলে আমরা কি করতে পারবো? সমাধান করতে পারবো। তাহলে আজকে আমাদের এতটুকু থাক, আমরা পরের ক্লাসে আমরা বাকিটুকু আলোচনা করব। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকে আমরা এখানেই পাঠ সমাপ্ত ঘোষণা করছি। ধন্যবাদ সবাইকে।